দর্শক স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠানে। আজকে আমরা কথা বলতে চাই এখন রাজনীতি নিয়ে। শুরুতে যে ভাই বলতে চাই যে কোন দিকে মোড় নিচ্ছে দেশের রাজনীতি। জাতীয় আর স্থানীয় নির্বাচন আগে পরে হওয়া নিয়ে বিপরীতমুখী অবস্থানে রয়েছে রাজনৈতিক দলগুলো। অন্যদিকে কারো দাবি গণপরিষদ নির্বাচনের, আবার কেউ বলছেন সেকেন্ড রিপাবলিকের কথা। এদিকে ইসলামপন্থীদের ভোটের বাক্স এক হবার আশা করছেন জামায়াত ইসলামী। আসলে নির্বাচনের ডামাডোলে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা থেকে সবাই কি দূরে চলে যাচ্ছে? সব মিলিয়ে বলা যায় রাজনীতির সমীকরণ কি দিন দিন কঠিন হয়ে যাচ্ছে? মূলত এসব বিষয় নিয়ে জনমনে চলছে নানা প্রশ্নের ঘুরপাক, চলছে চুলচেরা বিশ্লেষণ। মূলত এসব বিষয় নিয়েই আজ আমরা কথা বলবো। স্টুডিওতে আমরা স্বাগত জানিয়েছি দুজন অতিথি। তারা হচ্ছেন আশরাফ কায়সার, সাংবাদিক ও কলামিস্ট, আছেন ডক্টর শামীম রেজা, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি শুরুতেই আশরাফ কায়সার আপনার কাছে যেতে চাই। সেটি হচ্ছে আজকে ফেসবুকে আপনি একটা স্ট্যাটাস দিয়েছেন যে ৭ই মার্চ আজ বড়ই এতিম। কেন ৭ই মার্চ আজ বড়ই এতিম? নিশ্চয়ই আপনি বলবেন। দেখুন, আমাদের জাতীয় জীবনে আমাদের অস্তিত্ব এবং পরিচয়ের সঙ্গে ৭ই মার্চ কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত। এবং আপনি যদি ১৯৭১ সালে ৭ই মার্চের সেই ভাষণের কথা বলেন, শেখ মুজিবুর রহমানের ভাষণের কথা বলেন, সেটিই কিন্তু আমাদের স্বাধীনতার প্রকাশ্য এবং সবচেয়ে বড় মাপের আহ্বান বা ডাক। কিন্তু পরবর্তী যে ৫৪ বছরের রাজনীতিতে আমরা ৭ই মার্চকে কোথায় রেখেছি? দুটি ঘটনা ঘটেছে। একটি হচ্ছে আমরা বাড়াবাড়ি করেছি ৭ই মার্চকে নিয়ে, এবং শুধু ৭ই মার্চকে নিয়ে না, মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতিতে বাড়াবাড়ি করেছি এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে এক ব্যক্তির ইতিহাস বানানোর চেষ্টা করেছি। সেখানে আমাদের যুদ্ধকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন নেই, সেখানে জেনারেল ওসমানী নেই, সেখানে সেক্টর কমান্ডাররা নেই। এবং বাংলাদেশের ৫০ বছর যখন পালন হচ্ছিল, তখন আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম যে বাংলাদেশের ইতিহাস ধূলিসাৎ হয়ে যাচ্ছে আওয়ামী লীগ বা শেখ হাসিনার নেতৃত্বে যেভাবে বিকৃত করা হচ্ছিল বাংলাদেশের ইতিহাসকে। এবং ওই ১৫ বছরে আমরা কি দেখলাম? আমরা দেখলাম একের পর এক ব্যক্তিগত দিবসকে জাতীয় দিবস বানানোর চেষ্টা করা হচ্ছিল, পারিবারিক দিবসগুলোকে জাতীয় দিবস বানানোর চেষ্টা করা হচ্ছিল, ভাই বোন, ছোট ভাই, এদেরকে নিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করার চেষ্টা করা হচ্ছিল। তাতে করতে গিয়ে যেটি ক্ষতি হলো, ইতিহাসের ক্ষতি হলো। এবং আমাদের যে মৌলিক পরিচয়ের জায়গাগুলো, ধরেন আপনি ৭ই মার্চ বা অন্যান্য যে জাতীয় দিবস হওয়ার জন্য যে একটি জাতি অনেক বছর পর্যন্ত স্মরণ করবে, পালন করবে, উজ্জীবিত হবে, সেই জায়গার ক্ষতিটা হলো। এবং আমরা এখন কি দেখতে পেলাম? কেন আমি বলেছি যে ৭ই মার্চ আজ বড়ই এতিম? কেননা আজকে দেখেন আওয়ামী লীগাররা কোথায়? যারা বাড়াবাড়ি করেছেন, যারা ১৫ বছরকে আমরা দেখেছি যে দিবসটির গুরুত্ব প্রলম্বিত করতে গিয়ে বা অতিরিক্ত বলতে গিয়ে শেখ হাসিনার সামনে গিয়ে, আওয়ামী লীগের ফোরামে গিয়ে কী সব কথামালা তারা গেঁথেছিলেন, তারা কিন্তু আজকে কোথাও নেই। ধরুন শেখ হাসিনা পালিয়ে গেছেন, তার টপ সহযোগীরা অজ্ঞাত স্থানে লুকিয়ে গেছেন। তাহলে আওয়ামী লীগের নামের যে বড় সংগঠনটা, যারা ৭ই মার্চের মুক্তিযুদ্ধের সবচেয়ে বড় দাবিদার এবং ৭ই মার্চের সবচেয়ে বড় পালনকারী, তারা কর্পূরের মতো উবে গেলেন। তারা কিন্তু করলেন না। এখন দেখুন, এটি আবার আওয়ামী লীগের সম্পত্তি না আওয়ামী লীগের সম্পত্তি না, এটি একটি বিতর্ক রয়েছে। কিন্তু ঘটনাক্রম হয়েছে যে এটি আওয়ামী লীগের সম্পত্তি হিসাবে পালিত হয়েছে। এবার অন্য ক্যাম্পে যারা আছেন, তারা প্রশ্ন করছেন বাংলাদেশের ওই সময়ের ইতিহাস নিয়ে, শেখ মুজিবুর রহমানের লক্ষ্য উদ্দেশ্য কী ছিল সেটি নিয়ে। এবং যেহেতু মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগ একটি ব্যবসার উপাদান বানিয়েছিল, কাজে সেটিকে আমরা কিভাবে পালন করব, কোন ভঙ্গিতে করব, কোনটি করলে আওয়ামী লীগের লাভ লস কম বেশি হবে, তার একটি সমীকরণের ভেতরে ৭ই মার্চের মতো একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐতিহাসিক দিন কিন্তু এতিম হয়ে গেল। ৭ মার্চ কি মানে এটা কি আওয়ামী লীগের সম্পত্তি না দেশের সম্পত্তি? আমি ব্যক্তিগতভাবে মনে করি এটি বাংলাদেশের সম্পত্তি এবং ঐতিহাসিক দিন। আমাদের স্বাধিকার আন্দোলনের, স্বাধীনতার চেতনার, মুক্তিযুদ্ধের মানে আপনার প্রেরণা দানকারী একটি ভাষণ, এবং সেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। এটিকে রাজনীতির উপাদান করে দলীয় দিবস বানিয়ে আওয়ামী লীগ ক্ষতি করেছে। এটিকে অস্বীকার করে অন্য ক্যাম্পে যারা রয়েছেন তারা এখনও ক্ষতি করছেন। আসবে আপনার কাছে। আমি যেতে চাই ডক্টর শামীম রেজা আপনার কাছে, যে আওয়ামী লীগ অস্বীকার করে এখন যারা এটাকে অস্বীকার করছে তারাও ক্ষতি করছে, সেই প্রসঙ্গে আপনি বলবেন যে একটু, যে গত ১৬ বছর ধরে ৭ই মার্চের যে প্রচারণা আমরা যে দেখেছি, সেই ক্ষেত্রে এবারের চিত্রটা একদম ভিন্ন। যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে সেটা দিয়ে আপনি অনুমান করতে পারেন যে আসলে কি হচ্ছে। গণমাধ্যমের ভূমিকাটা আসলে এখানে কেমন হওয়া উচিত ছিল? দেখুন, একটা ঐতিহাসিক বিষয়ে গণমাধ্যম কি ভূমিকা রাখবে এটা তো আপনি আমি নির্ধারণ করে দিতে পারবো না।
এটা গণমাধ্যমকেই, যে পরিবেশে গণমাধ্যম কাজ করে তাকে নির্ধারণ করতে হবে। আমি ওনার স্ট্যাটাসটি দেখিনি, আজকে ওনার আলোচনা থেকে বুঝলাম, এবং উনি চমৎকারভাবে পুরো পরিস্থিতিটা ব্যাখ্যা করেছেন। যারা স্ট্যাটাস পড়েনি তারাও বুঝতে পারছেন। একটা বিষয় হলো যে গণমাধ্যম বিভিন্ন বিরূপ সময়েও কিন্তু ঐতিহাসিক বক্তৃতা, ঐতিহাসিক ব্যক্তি এবং ঘটনাকে এর আগেও তুলে ধরেছে। যখন সম্প্রচার মাধ্যম ছিল না, তখন অনেক সংবাদপত্রে আমরা দেখেছি খুব দৃঢ় অবস্থান নিতে, এবং বক্তৃতা হোক, ব্যক্তি হোক, তার ঐতিহাসিক গুরুত্ব, অবস্থানকে তারা তুলে ধরেছে। এবার বেশ কৌতূহল জাগানোর মতো যে ধরুন কোন একটি সংবাদপত্র যে গত বছর অসাধারণভাবে এটাকে মহিমান্বিত করেছে, সেটাকে ডাউন প্লে করছে। তার ছবিটা অগুরুত্বপূর্ণ, তার লেখাটা অত্যন্ত অস্পষ্ট, এবং কি বলতে চাইছে, যেমন হয়তো শিরোনামটি লিখছে যে একটি বক্তৃতা দেন বা একটি বক্তৃতা দেওয়া হয়েছিল, এই ধরনের ভাব বাচ্চে হয়তো কেউ কেউ বলবার চেষ্টা করছেন, কেউ কেউ কোনো রকমে হয়তো একটা বর্ণনা লিখছেন। উনি যে প্রসঙ্গ বললেন যে একটা দল অতি বাড়াবাড়ি করছে ইতিহাসের কোনো একটি ঘটনাকে নিয়ে, তাতে কিন্তু ওই ঘটনার অবমূল্যায়ন হয় না, বা আপনি বলতে পারবেন না যে ঘটনাটা ঘটেনি। কিংবা একজন ব্যক্তিকে অতিমূল্যায়িত করতে গিয়ে বাকি প্রত্যেককে পেছনে ফেলে দিচ্ছে, তাতে কিন্তু ইতিহাসের কোনো ক্ষতি হয় না। ক্ষতি হয় আপনার, আমার, এবং আমি কিভাবে আমার পরিচয় নির্মাণ করছি তার উপর। আপনি যে প্রসঙ্গে তুললেন, আমি পুরনো আলোচনার পেছনে রেখেই বলবো যে এই বক্তৃতা নিয়েও কিন্তু বহুমুখী আলোচনা আছে, কিন্তু সে বহুমুখী আলোচনাগুলো কিন্তু করতে দেওয়া হয়নি। আমরা কেবলই একমুখী হয়তো একটা আলোচনার পৃষ্ঠপোষকতা সেখানে পেয়েছি, এবং সে বহুমুখী আলোচনা করলে কি বক্তৃতা ছোট হয়ে যায়? বা আপনি যদি এটাকে আর একটু ভিন্ন দৃষ্টি থেকে দেখেন, তাহলে কি তার ঐতিহাসিক গুরুত্ব কমে যায়? কিংবা এর পরে যে ঘটনাটা ঘটেছে, যে রক্তক্ষয়ী একটা যুদ্ধ এবং যার মধ্যে দিয়ে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেটা কি তাহলে কর্পূরের মতো উবে যায়? কোনোটাই যায় না, এগুলো পরস্পর যুক্ত, একটার সঙ্গে একটা। আমার মনে হয় যে খুব ভালো হয় যদি আমরা এখন থেকে এই সিদ্ধান্তে আসি যে রাষ্ট্রকে ইতিহাস লিখতে দেওয়া ঠিক না। রাষ্ট্র ইতিহাস লেখার দায় নেওয়া আমার মনে হয় না সমীচীন। কে লিখবে? কেউ লিখবেন, আপনিও লিখবেন, আমিও লিখবো, প্রত্যেকে লিখবে। রাষ্ট্রের কাজ হচ্ছে আর্কাইভিং করা, এই দলিল সংরক্ষণ করা। মুক্তিযুদ্ধের যে দলিল ছিল, সেই দলিল আর পুনর্বার কতটুকু বেড়েছে? হাসান হাফিজুর রহমান সংকলন করার পরে আর কত ভলিউম বাড়ানো গেছে? আপনি কেবল বিতর্ক তৈরি করেছেন বিভিন্ন সরকারের সময়, আপনি কতটা আর্কাইভ তৈরি করেছেন? বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘর ব্যক্তিগত উদ্যোগে প্রতিষ্ঠিত হয়েছে। যে জায়গাগুলোকে আমরা গণহত্যার একেবারে কেন্দ্র বলে ধরে নিচ্ছি, এমন গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, তারা কি কোনো মাহফেজখানা তৈরি করেছেন, কোনো সংগ্রহশালা করেছেন, এই আলামতগুলো রেখেছেন যে যেটা দেখে, যেটা পড়ে আপনি নিজস্ব একটা ব্যাখ্যা দাঁড় করাতে পারেন, নিজের অনুভূতিগুলো প্রকাশ করতে পারেন? এই বক্তৃতা নিয়ে যখনই বিতর্ক হয়েছে, তখন কি আপনি সেগুলো অবমুক্ত করেছেন যে কি কি রেকর্ড আছে ঐতিহাসিক, কার 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 আছে, কি কি অর্থ সেটা তৈরি হতে পারে? অতএব রাষ্ট্রের কাজ হবে এটা সংরক্ষণ করা, এবং এটা ভবিষ্যৎ প্রজন্মের কাছে, বর্তমান প্রজন্মের কাছে, সকলের কাছে ছড়িয়ে দেওয়া। ইতিহাস যিনি, যার সেই কর্তৃত্ব আছে, যিনি ইতিহাসের ব্যাখ্যা জানেন, যিনি ইতিহাস তত্ত্ব সম্পর্কে ধারণা রাখেন, তিনি ইতিহাস লিখবেন। সেটা যদি আপনার থাকে আপনি লিখবেন, অধ্যাপকের হলে অধ্যাপকের লিখবেন, গবেষক হলে গবেষক লিখবেন, কিন্তু ব্যক্তিরও ইতিহাস থাকে, সমষ্টিরও ইতিহাস থাকে। সেই ইতিহাস হয়তো প্রান্তের ইতিহাস, সেটা মূলধারার ইতিহাস না। তো আপনি যে বক্তৃতার প্রসঙ্গে বলছেন, সেক্ষেত্রেও এটা প্রযোজ্য। সেই সুযোগটা তৈরি করে দেওয়া আমি মনে করি বড়। আর আপনি যে প্রশ্ন তুলেছিলেন, গণমাধ্যমকে তো আমি নির্দেশনা দিতে পারবো না যে সে কিভাবে এর বিশ্লেষণ করবে। আমাদের খুব কৌতূহল জাগিয়েছে যে একই গণমাধ্যম, সে সম্প্রচার হোক বা সে মুদ্রিত মাধ্যম হোক, ঠিক 1 বছর আগে তার এই বক্তৃতা নিয়ে যে বিশ্লেষণ, তার যে শিরোনাম এবং ছবি সম্পর্কে তার যে ট্রিটমেন্ট বা অন্যান্য ওভারঅল তার যে ট্রিটমেন্ট, সেটা যথেষ্ট পরিমাণে পরিবর্তিত হয়েছে। সেটা সেই গণমাধ্যমেই উত্তর দিতে পারবে যে কেন শামীম রাজা আসবে আপনার কাছে। মানে আমাদের যে আলোচনা ছিল এখন রাজনীতি, আমরা যেহেতু আশরাফ কায়সার ভাই একটা স্ট্যাটাস দিয়েছে, সেটা নিয়ে একটু কথা বললাম। এটা একেবারে ব্যক্তিগত আমার জিজ্ঞাসা ছিল, একটু রাজনীতি নিয়ে কথা বলতে। সেটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির যে সমীকরণ, এই সমীকরণ দিন দিন জটিল হয়ে যাচ্ছে কিনা। মানে জটিল হওয়ার তো কথা না, একটা বিপ্লব বা গণঅভ্যুত্থান পরবর্তী যে জাতীয় ঐক্য তৈরি হলো, সেই ঐক্যে একদম নিশ্চিতভাবে বলা যায় এখন চির ধরেছে। ওই চির ধরা থেকে শুরু করে কি সমীকরণগুলো সব চেঞ্জ হয়ে গেল একদম? সবাই কেন জানি বিপরীতমুখী অবস্থান করছে। প্রথমত বলি যে এরকম একটি গণ অভ্যুত্থানের পরে, বিশেষ করে একটি শক্তি যদি আপনি দেখেন যে পালিয়ে যায়, আপনি আওয়ামী লীগের মতো একটি রাজনৈতিক সংগঠন এভাবে উবে গেল, এটি কিন্তু আমি ভাবতেও পারি না।
দেখুন কতটা অপকর্ম করলে, কতটা অপরাধের সাথে যুক্ত হলে, রাজনীতির নামে কতটা অরাজনীতি করলে এইরকম পরিণতি হতে পারে, এটি ইতিহাসের জন্য আমরা রেখে দিলাম। 2025 সাল কিংবা 2024 সাল কিন্তু আজকে আমরা যেভাবে দেখছি, 20 বছর বা 30 বছর পরে আপনি যখন পেছনে ফিরে তাকাবেন, আপনাকে আরও অনেক কথা বলবে। এটি যদি আপনি ইতিহাস হিসেবেই রাখেন, এটি যদি বিকৃত না করেন, এটি যদি রাষ্ট্র বা রাজনীতিবিদরা এটি লেখার চেষ্টা না করেন, যেরকম করে আমরা 71 সালের কথা বলছিলাম, 75-এর কথা বলতে পারি, জিয়াউর রহমানের উত্থানের কথা বলতে পারি। দায়িত্বটি হচ্ছে ইতিহাসবিদদের, সময়ের এবং নির্মোহ ইতিহাসটি দেখার। আমরা কি করেছি যে ধরেন যেই দলটি 7ই মার্চকে মহিমান্বিত করার চেষ্টা করেছে, 15ই আগস্টকে বড় করার চেষ্টা করেছে, তারা কিন্তু আবার বিপ্লব ও সংহতি দিবসকে ছোট করার চেষ্টা করেছে। এটি কিন্তু আপনার রাজনৈতিক প্রতিপক্ষ হতে পারবে, কিন্তু একটি ইতিহাস কি আপনার প্রতিপক্ষ হতে পারে? আপনি 75 সালের বিপ্লব ও সংহতি দিবস বলে বিএনপি যেটিকে পালন করে, ওই দিনের দাঁড়িয়ে দেখেন তো দিনটিকে কেমন দেখায়। সেটি যদি আপনি 20 বছর পরে করেন, সেটি তো আপনি নিজে করলেন। রাজনীতিতে আপনি এখন যে প্রশ্নটি করছেন যে দেখুন জুলাই রেভলিউশনের পরে একটি শক্তি যেহেতু পালিয়ে গেছে, তখন কিন্তু একটা বিশাল শূন্যতা তৈরি হয়েছে। এবং কোন শক্তি? যারা বাংলাদেশে রাজনীতিতে সবচেয়ে প্রভাবশালী শক্তি ছিল, যারা এই দেশের অস্তিত্বের মানে মুক্তিযুদ্ধের দাবিদার ছিল। এখন আমরা খুব এটি অনুমিত ছিল যে এখন কিন্তু অনেক ধরনের চির ধরবে, অনেক শক্তিগুলো নিজের মতো করে প্রকাশিত হবে। এটি প্যান্ডোরার বক্সের মতো, ভেতর থেকে যে কি বেরিয়ে আসবে আপনি জানেন না। আজ ঢাকা শহরে হিজবুত তাহরীর মিছিল হয়েছে এবং আমরা প্রতিদিন মব জাস্টিস দেখতে পাচ্ছি। আমরা উগ্রবাদী, জঙ্গিবাদী লোকজনকে নারীদের উপরে হেনস্থাকারী হিসেবে দেখতে পাচ্ছি। প্রশাসনকে তেমন কোনো ভূমিকায় আমরা দেখতে পাচ্ছি না। এমনকি যারা অভ্যুত্থানকারী শক্তি, তারাও এর নিন্দা অত জোরালোভাবে করছেন না। একটা ইসলামোফোবিয়া তৈরি হয়েছে বাংলাদেশে। এই যে আবহের মধ্যে আমরা আছি, এটি কিন্তু আমরা জুলাই আগস্ট মাসে ভাবিনি। কেন ভাবিনি? কারণ আমরা অনেকভাবে চেষ্টা করেছিলাম যে আমাদের দাপটটি বাজারে থাকবে, বহাল থাকবে, একের পর এক আমরা ভুয়া নির্বাচন করব, জনগণকে তার অধিকার থেকে বঞ্চিত রাখব, সমস্ত নিয়মতান্ত্রিক রাজনৈতিক দলকে শেষ করে দেওয়ার চেষ্টা করব। কিন্তু বিনিময়ে কারা রাজনীতির মাঠে আসছে সেটি তখন আমরা ভাবি নাই। কারা আসছে? উগ্রবাদী। আসলে আপনি বলছেন যে আওয়ামী লীগ বড় দল, তারা একেবারে উবে গেছে, হারিয়ে গেছে বা পালিয়ে গেছে, মানে এটা কি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে? এটি অবশ্যই রাজনৈতিক শূন্যতা তৈরি হয়েছে। কেননা আপনি যদি দেখেন যে প্রথম কথা হচ্ছে যে এই শূন্যতার জন্য পালিয়ে যাওয়ার আগেই আওয়ামী লীগ দায়ী। আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, এটি আমি বছর 12 আগে বলছিলাম, আমি অনুভব করতাম না। আমার মনে হতো মাফিয়া লীগ ক্ষমতায় ছিল, প্রশাসন ক্ষমতায় ছিল, সরকারের 7টি বাহিনী ক্ষমতায় ছিল। কিন্তু আওয়ামী লীগ যে রাজনৈতিক সংগঠন, তারা দেশ চালাতো কিনা এটি তখনও বোঝা যেত না। 2-4 জন আওয়ামী লীগের নেতা যারা বিভিন্নভাবে টেলিভিশন ক্যামেরায় আসতেন, তারাই যে আওয়ামী লীগ এটি কিন্তু আমার তখন মনে হতো না। আমরা ওই দলের পুরনো নেতৃবর্গ কোথায়, জেলা পর্যায়ের লোকরা কোথায়, রাজনীতি সচেতন ব্যক্তিবর্গ কোথায়, তাদেরকে কিন্তু আমরা খুঁজে পাইনি। কাজে যেটি হয়েছে, আমি আপনাকে একটা কথা বলি, বিরাজনীতিকরণের একটি চেষ্টা কিন্তু গত 15 বছর ছিল। আমরা বিরাজনীতিকরণ বললে 1-11-র কথা বলি, অন্য সরকারকে বুঝি, সামরিক আধা সামরিক সরকারকে বুঝি। আমি আওয়ামী লীগ সরকারকে দেখলাম বিরাজনীতিকরণ করতে গিয়ে যেটি হলো, তার রাজনীতির মূলও কিন্তু উৎপাটন হয়ে গেল। অন্তত আজকে তো তাই। আজকে তাদেরকে আমরা গোপনে পালিয়ে চলাচলের অনুপযোগী হয়ে দেখলামটা কেন? অনাচার কিন্তু রাজনৈতিক অনাচার আপনাকে ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত করে। আচ্ছা, বাইরের যে দলগুলো, তারা এখন ভাবছেন যে এটি একটি মওকা, এটি আবার তাদের কারো কারো মনে হচ্ছে যে তারা আওয়ামী লীগের মতো করেই আবার সরকার পরিচালনায় চলে আসতে পারবেন, একটি নির্বাচন হলে কোনো রকমের জবাবদিহিতা ছাড়া, সংস্কার ছাড়া। ইসলামী শক্তিগুলো মনে করছে যে 90% মানুষ ইসলামপন্থী, অতএব তারা রাজনৈতিকভাবে ইসলামের দিকে যাবে। যদিও আমি মনে করি ইতিহাস আমাদের ঠিক উল্টোটা বলেছে। আমার রাজনৈতিক বিশ্বাস আর আমার ধর্মীয় বিশ্বাস একাকার, এক পাত্রে চলাচল করে, এটি ইতিহাসে কখনো দেখা যায়নি। ফলে সেই শক্তিগুলো কিন্তু আজকে আপনি যে আস্ফালন দেখতে পাচ্ছেন, সেটি ভোটের বাক্সে কিন্তু এই আস্ফালন ট্রান্সফার্ড হবে না। এই জন্য আমরা বলছি যে একটি নির্বাচনের দিকে জরুরিভাবে যাওয়া দরকার, যাতে করে একটি স্থিতি দেশের ভেতরে আসে, যাতে করে উগ্রবাদীরা, জঙ্গিবাদীরা, ধর্মের নামে নৈরাজ্য করার চেষ্টা করছে যারা, তারা যেন দেশটিকে নিয়ে আরেকবার খেলার সুযোগ না পায়। আসবে আপনার কাছে যেতে চাই ডক্টর শামীম রেজা, যেমনটি বলছিলেন আশরাফ কায়সার, যে বিরাজনীতিকরণে আওয়ামী লীগ নিজেই মূলোৎপাটন হয়ে গেল,
এই জায়গাটা আপনি একটু দেখুন, আমরা কিন্তু বহু অনুষ্ঠানে আওয়ামী লীগের শাসনামলে এই কথাটা উল্লেখ করেছি এবং বিরাগভাজনও হয়েছে কোনো কোনো ক্ষেত্রে। যেমন একটা খুব সাধারণ আলোচনা আশরাফ ভাইদের মতো আমরা যারা করবার চেষ্টা করেছি, যে তার একেবারে প্রান্তের যে মানুষ তৃণমূল, সে কিন্তু কাগজে কলমে বলতো যে সে তৃণমূলের দল, সে প্রচুর, আমরা যদি ইংরেজিতে বলি, সে গ্রাসরুটস পিপলের সবকিছু নিয়ে চলে। কিন্তু আমরা বছরের পর বছর কিন্তু বলেছি যে তারা কিন্তু বঞ্চিত হচ্ছে। যেমন আমরা লক্ষ্য করেছি যে ৭৫ 15 আগস্টের পরে তাদের যে সুবিধাবাদী গোষ্ঠীগুলো আবার পুনরায় তারা অন্য কোনো পথ বেছে নিতে পারতেন, তা কিন্তু তারা নেননি। তারা কিন্তু অনেকেই সুবিধার পথ বেছে নিয়েছেন। যাক, সেটা হয়তো ভিন্ন পরিস্থিতি, কিন্তু সেখানে কিন্তু এই দলটাকে ঠেকিয়ে রেখেছিল তা তৃণমূলের। আবার দীর্ঘ সময় সে যখন ক্ষমতার বাইরে ছিল, রাজনীতির বাইরে ছিল, তখন তৃণমূল টিকিয়ে রেখেছিল। কিন্তু সে যখন ক্ষমতায় গেছে তখন সে তৃণমূলকে চেনে না। সে কাদের কেনেছে দেখেন, সংসদের অন্তত 2/3 চলে গেছে ব্যবসায়ীর হাতে। আচ্ছা, ব্যবসায়ী কি রাজনীতি করতে পারেন? অবশ্যই ব্যবসায়ী রাজনীতি করতে পারে, তার সমস্ত অধিকার আছে। কিন্তু আপনার অনুপাতটা কি? আপনি একটা সংসদে কি পরিমাণে পূর্ণকালীন রাজনীতিবিদকে সুযোগ দিচ্ছেন, কি পরিমাণে সাধারণ মানুষকে সুযোগ দিচ্ছেন, আপনি কি পরিমাণে ব্যবসায়ীকে সুযোগ দিচ্ছেন? একটা বড় দলকে তো সে অনুপাতটা ঠিক করতে হবে। এবং যে প্রসঙ্গটা উনি বললেন, ডক্টর শামীম, এর ফলে কি আওয়ামী লীগ তার তৃণমূলকে হারিয়ে? আমি কথাটা বলি, আপনার আগের প্রশ্নেই আমি আছি। এটা যেটা ঘটনা ঘটলো, যে একজন সংসদ সদস্য হচ্ছেন, আইন প্রণেতা হচ্ছেন, তিনি তার এলাকায় কোনোদিন যাননি, তিনি ওই আইনে তার মনোযোগ নেই, সংসদীয় তর্ক বিতর্কে তার কোনো কিছু নেই। সংসদ একটা অদ্ভুত জায়গা, একটা ছড়া পড়া গানের একটা জায়গায় পরিণত হয়েছে, একটা জাতীয় সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গা। স্থানীয় নির্বাচনে যে পরিমাণ সহিংসতা তৈরি হচ্ছে, সেই সহিংসতার মোকাবেলা করতে পারেনি। সুতরাং তার তৃণমূল দূরে চলে গেছে, ত্যাগী নেতা কর্মীরা দূরে চলে গেছে, তার যারা প্রকৃত বুদ্ধি তাদেরকে প্রদান করতে পারতো তাদেরকে সে অগ্রাহ্য করেছে। যেমন এই দলটার একটা বড় অংশ সিম্প্যাথাইজার ছিল কিন্তু বুদ্ধিজীবীদের মধ্যে, কবি সাহিত্যিকদের মধ্যে, সংস্কৃতি কর্মীদের মধ্যে। তাদেরকে তারা হারিয়েছে, অথবা তাদের মধ্যে কোটারি তৈরি করেছে, তাদের একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি করেছে। সব কিছুর পরিসংখ্যানে এটা বলা যায় যে আমরা যে বিরাজনীতিকরণের জন্য অন্য শক্তিকে দোষ দিই, যে যারা রাজনৈতিক শক্তির বাইরের শক্তি। এখন দেখা গেছে যে একটা রাজনৈতিক দলই বিরাজনীতিকরণের একটা প্রক্রিয়া শুধু না, সেটা চর্চা করে সেটাকে প্রতিষ্ঠিত করে দিয়ে যেতে পারে। এবং এটা কিন্তু একটা নতুন ধরনের বিশ্লেষণ আমি মনে করি যে আমাদের রাজনৈতিক চিন্তায়। এবং তার যে দেউলিয়াত্ব, সেই দেউলিয়াত্ব অল্প কিছু মানুষের জন্য। এবং আজকে আপনি খেয়াল করেন, যদি ধরে নিই যে একটা 30% বা 35% তার সমর্থক ছিল, কিংবা তার কতজন রেজিস্টার্ড মেম্বার আমার জানা নেই, কিন্তু আপনি খেয়াল করেন তার কেন্দ্রের নেতারা, কেন্দ্রের যদি সম্প্রসারিত নেতারা, তার থেকে সম্প্রসারিত নেতারা, অর্থাৎ আপনি অলিগার্কের বাইরে গেলেও বৃহৎ পরিবার, তার বাইরের নেতা, তার বাইরের নেতা, মানে জেলা পর্যায়ে আমরা কাউকে পাচ্ছি না। তাহলে বিরাজনীতিকরণ কে করলো? ইতিহাস নিয়ে সে কাজ করলো, ব্যবসা নিয়ে সে কাজ করলো, রাজনীতি নিয়ে সে কাজ করলো। দিনের শেষে আমাদেরকে বিরাজনীতিকরণের জন্য অন্যদিকে আমাদের তাকাতে হয়। ঠিক আছে, অন্যরা অবদান রেখেছে বিরাজনীতিকরণের, কিন্তু রাজনীতিবিদের হাত দিয়ে যখন এটা তৈরি হয়, তখন আপনি একটু আগে যে প্রশ্নটা ওনাকে করছিলেন, রাজনীতির শূন্যতার অর্থ তো অনেক রকম হতে পারে, কিন্তু ভাই প্রকৃতি তো শূন্যতা পছন্দ করে না। যখনই শূন্যতা তৈরি হবে, কোনো না কোনোভাবে এটা তো পূরণ হবে, সেটা রাজনৈতিক শক্তি দিয়ে হোক আর মিশ্র শক্তি দিয়ে হোক, এটাকে তো আটকে রাখতে পারবেন না। বিরতির পরে এসে আরো আলোচনা রয়েছে। দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন এখন প্রকাশ অনুষ্ঠান। আমরা কথা বলছিলাম এখন রাজনীতি নিয়ে। আমাদের সাথে রয়েছেন আশরাফ কায়সার এবং ডক্টর শামীম রেজা। আমি তো আশরাফ কায়সার আপনার কাছে আবারও যেতে চাই। সেটি হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস বেশ কয়েকবারই বলেছেন যে ডিসেম্বরেই জাতীয় নির্বাচন হতে পারে, সব কিছু ঠিকঠাক থাকলে, কিন্তু তিনি কখনো বলেন নাই যে হবেই। আচ্ছা, সেনাপ্রধানও কিন্তু বলেছেন যে ডিসেম্বর নির্বাচন হওয়ার জন্য সরকার সেইভাবে প্রস্তুতি নিচ্ছে। আমরা মোটামুটি ধরে নিলাম যে ডিসেম্বর নির্বাচনটা হবে। কিন্তু গতকাল আপনার জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক বা প্রধান নাহিদ ইসলাম বললেন যে এই মুহূর্তে নির্বাচনের জন্য দেশ প্রস্তুত নয়, দেশের স্থিতিশীলতার কথা তিনি বলেছেন। আজকে বলেছেন নাহিদ ইসলাম, আবার আজকে বলেছেন যে কোনো সময় নির্বাচনে যেতে প্রস্তুত তার দল। মানে একটু কন্ট্রাডিকশন কিনা কথাগুলো আমি বলি আপনাকে। জি, নাহিদ গতকালকে রয়টার্সকে বলেছেন যে দেশের যে অবস্থা, তাতে নির্বাচনটি ডিসেম্বরে হলে আইন শৃঙ্খলার অবস্থা ভালো না, অস্থিতিশীল, পুলিশের এখনও পুনর্গঠন হয়নি ইত্যাদি। তাতে সমালোচনা হয়েছে যে তারা কি তাহলে নির্বাচনটি পেছাতে চায় কিনা, যাতে তাদের দল গঠন প্রক্রিয়াটি এগোয়। গতকাল এমনই গুঞ্জন ছিল। আবার ওটি বলতে চেয়েছেন যে তার দল নির্বাচনে যেতে চায়, দেশ রাজনৈতিকভাবে সামাজিকভাবে দেখুন, এটি নিয়ে একটা রাজনৈতিক বোঝাপড়ার ব্যাপার রয়েছে এবং সব দল চাচ্ছে, সবগুলো পক্ষ তার ম্যাক্সিমাম বেনিফিট নিয়ে
এই পরিস্থিতিটাকে মোকাবেলা করতে। আমি আপনাকে বিএনপির অবস্থান বলি। বিএনপি চাচ্ছে যে কোনোভাবেই হোক একটি নির্বাচন হয়ে গেলে তার জন্য ক্ষমতায় যাওয়াটা সহজ হয়ে যায়, এবং তাতে করে 2-1টি সংস্কার 4টি সংস্কার করতে বিএনপির কোনো আপত্তি নাই। কিন্তু দীর্ঘমেয়াদী সংস্কারগুলোর যে কমিটমেন্ট দরকার, রাজনৈতিক কমিটমেন্ট, সেটিতে তারা কিন্তু নাই। আবার জামায়াতে ইসলামী এখন ভাবছে যে তারা প্রায় ক্ষমতায় যাওয়ার স্বাদ পেয়ে গেছেন, তারা এটিকে প্রলম্বিত করতে চাচ্ছেন এবং ছাত্রদেরকে সাথে নিয়ে। কারণ নির্বাচন হলে জামাত দেখবেন ক্ষমতা কেন্দ্র থেকে অনেক দূরে চলে যাবে। আজকে আপনি মাঠেই ইসলামী দলগুলোর যাই দেখুন না কেন, সেটি ভোটের বাক্সে প্রতিফলিত হবে না। ছাত্রদের এটি সত্য যে তাদের দল গঠন প্রক্রিয়া চলছে এবং তাদেরকে দেখতে হবে তারা ক্ষমতা কেন্দ্রের কতটা কাছাকাছি থাকতে পারেন। কিন্তু আমার জন্য যেটি আমি বলবো যে শঙ্কার কারণ, গত 7 মাসে আপনি রাজনীতির কোনো সংস্কার দেখেছেন? আমি দেখিনি। কেননা আমরা সবাই বলছি প্রফেসর ইউনূস কি করছেন, কতগুলো সংস্কার কমিটি হলো, সেগুলো সব কিন্তু নির্বাচন ব্যবস্থার সংস্কার, দুর্নীতি দমন ব্যবস্থার সংস্কার ইত্যাদি ইত্যাদি। এটা নিয়ে তো 6 মাস রাজনীতি যাকে দিয়ে আপনি দেশ পরিচালনা করবেন, যেই দলগুলো আপনার স্টেক হোল্ডার, যারা নির্বাচনে অংশ নেবেন, যেই প্রার্থীদেরকে আপনি ভোট দেবেন, যিনি আপনার প্রতিনিধি হয়ে সংসদে যাবেন, তার সংস্কারের কি হলো, তার কোয়ালিটির সংস্কারে কি হলো? দেখুন, আমি আপনাকে পরিষ্কার করে বলি, বাংলাদেশে রাজনীতি বলতে যা বোঝায় তার সাথে রাজনীতির তেমন কোনো সম্পর্ক নেই। এখানে রাজনীতি হচ্ছে ইজারা নেওয়া, খাল দখল, ট্যাক্স ফ্রি গাড়ি আনা, মাস্তানি করা, চাঁদাবাজি করা, এগুলো রাজনীতি। কিন্তু জুলাই পরবর্তীতে আমরা তো নতুন স্বপ্ন দেখা শুরু করেছি। সেটি আমরা শুরু করেছিলাম, কিন্তু মাস 2 যাওয়ার পরেই আমরা বুঝতে পেরেছি স্বপ্ন কি আমাদের ভেঙে গেল। আমাদের অনেকেই ওই স্বপ্নের জায়গায় নাই এবং তারা চাচ্ছেন না তাদের পাটাতনটি নড়ে উঠুক এমন কোনো সংস্কারের কথা আপনি বলুন। ধরেন বড় দলগুলোর মধ্যে আপনি তাদের যে এই যে আমরা বলছি যে তৃণমূল থেকে নেতৃত্ব উঠে আসবে, যে আলোচনা আমরা আওয়ামী লীগের ব্যাপারে করলাম, আওয়ামী লীগ কিন্তু গাছের গোড়াতে কোনো পানি না দিয়ে উইন্ডো ড্রেসিং করে আপনাকে প্রতারণা করার চেষ্টা করেছিল। সেই কাজটি কিন্তু বড় দলগুলো এখনও করছে। তারা তাদের ভেতরে কোনো সংস্কারের আলোচনা নাই, জবাবদিহিতার আলোচনা নাই, পরিবারতন্ত্র থেকে বেরোনোর আলোচনা নাই, এক নেতার প্রতি যে আপনার একনিষ্ঠ আনুগত্য তা নিয়ে কোনো কথা নাই। তাহলে কি হলো জানেন, আপনি জবাবদিহিতা, আপনি অ্যাকাউন্টেবিলিটি কোত্থেকে পাবেন? এই লোকগুলোই তো আপনার প্রতিনিধি হবেন এবং তারাই প্রচলিত ব্যবস্থাকে রাজনীতি বলে আপনার কাছ থেকে সমর্থন আদায় করার চেষ্টা করবেন। তাহলে আমাদের একটা কঠিন প্রশ্ন, দেখুন আমি কেন নাহিদদেরকে মনে করি যে ওরা রাজনীতিতে নতুন ডিসকোর্সের জন্ম দিয়েছে। ধরেন আপনি সেকেন্ড রিপাবলিক বলে, এখন আপনি সত্যিই কি হাসিনার মাইনাস হয়ে গেলেই আমাদের জাতীয় জীবনের সব প্রবলেম সলভ হয়ে গেল? ব্যাপারটা তো না। তার মানে সিস্টেমের পরিবর্তন হওয়া দরকার। এই যে দুর্নীতির চক্র, এই যে জবাবদিহিহীনতা, এই যে আপনার একবার নির্বাচিত হয়ে পরে 5 বছর আপনার সাথে আর দুর্ব্যবহার করার যে চরিত্র, আমরা জুলাই অগাস্টে সেটিই তো বলতে চেয়েছি। কাজেই সেকেন্ড রিপাবলিক বলে যে আলোচনাটা, এখন যদি অন্য রাজনীতিবিদরা বলেন যে আমরা সেকেন্ড রিপাবলিকের মানেই জানি না, তাহলে তো উনি রাজনীতিবিদ হওয়ারই যোগ্য না। উনি যদি পৃথিবীর ইতিহাস না জানেন, কোথা থেকে সেকেন্ড রিপাবলিক এসছে, কেন সেকেন্ড রিপাবলিক, তারপরে যে গণপরিষদ বিতর্ক, আপনি সংবিধানের পরিবর্তন ছাড়া সাংবিধানিক স্বৈরাচার কি করে মোকাবেলা করবেন? এটি কিন্তু ভ্যালিড ডিবেট, আপনি তার সাথে একমত নাও হতে পারেন, কিন্তু এই ডিসকোর্সের জন্ম কিন্তু নাহিদরা দিয়েছে। সংবিধানের পরিবর্তন না করে সংশোধন কথা বলা হয়। আপনার পরিমার্জন কাঠামো তো আছে আমাদের, আমি বলি ওই জায়গাগুলোতে আমরা একসময় ইমোশনাল হয়ে প্রথম স্বাধীনতা, দ্বিতীয় স্বাধীনতা এসব বলেছি, কিন্তু স্বাধীনতা একটি দেশের একবারই হয় আমার মতে। বিপ্লব হবে, গণ অভ্যুত্থান হবে, কেউ পালিয়ে যাবে, এগুলো 20 বছর 25 বছর পর হতেই পারে। বিশেষ করে যেসব দেশে দুঃশাসন কায়েম হয়, আমাদের মতো দেশে আগামীতেও যে হবে না তার কিন্তু কোনো গ্যারান্টি নাই। কাজেই এই কথাগুলোর তো একটা রাজনৈতিক সমাধান হতে হবে। এখন ওরা কিন্তু বাংলাদেশে এই ডিসকোর্সের জন্ম দিয়েছে, আপনি তাদের ডিসকোর্সের সাথে একমত নাও হতে পারেন, কিন্তু রাজনীতিতে নতুন চিন্তার জন্ম দিয়েছে কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলন। এই কথাটা আমাদের বলতে হবে। প্রচলিত রাজনীতিবিদরা চাচ্ছেন আরাম আয়েশে থেকে এই প্রশ্নগুলোর কোনো উত্তর না দিয়ে কোনোভাবে নির্বাচনে গিয়ে আরেকবার সংসদে যেতে অথবা সরকার গঠন করতে। বাংলাদেশের মানুষকে আসলে ঠিক এইভাবেই আরেকটি পরিবর্তন চায় কি না, আমার সাংঘাতিক ডাউট রয়েছে। আসবো আপনার কাছে যে ডক্টর শামীম রেজা, রাজনীতিতে মানে নতুন চিন্তার উদ্ভাবন ঘটিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন বা ওই ছাত্ররা, এই বক্তব্যের সাথে আপনি একমত কিনা? সেই সঙ্গে একটু আমাকে বলবেন, জুলাই চেতনার কথা আসছে, ধরুন জুলাই যে চেতনা, সেই চেতনা প্রথম দিকে যেমন থাকে, ধীরে ধীরে চেতনা কমতে থাকে, তার মানে কি একবারে চেতনা আমরা ভুলে যাব কিনা? দেখুন, আমি আগের আলোচনাটা সম্প্রসারিত করেই আপনার আলোচনার উত্তর দিই। একটা হলো, আমি একদম শেষেরটা আগে বলি
যে এই মুহূর্তে আমরা যে পরিস্থিতিতে আছি, হয়তো পরে আর বলার সুযোগ হবে না, একটা ডুয়েবল একটা সলিউশন হচ্ছে নির্বাচন করা যত দ্রুত সম্ভব। আমরা কিন্তু একবারও বলছি না যে এটা আমাদের একেবারে প্রত্যাশিত ছিল। আমরা তো সংস্কার দেখতে চেয়েছিলাম, এবং সেই সংস্কার আমাদের প্রতিষ্ঠানে যেমন দেখতে চেয়েছিলাম, রাজনৈতিক দলগুলোর আমরা সংস্কার দেখতে চেয়েছিলাম। যে বয়ানের কথা উনি বললেন, এটা তো অনস্বীকার্য যে জুলাই অভ্যুত্থানের পরে তরুণরা, শিক্ষার্থীরা আমাদেরকে যে ধারণা দিলেন, যে নতুন বাংলাদেশ নির্মাণের কথা বললেন, একই রকম আমরা ৭২-এও শুনেছিলাম, কিন্তু সেটা ভিন্ন বাস্তবতায়, নানান কারণে সেটা বাস্তবায়িত হয়নি, সেটা ভেঙে গেছে। এরপরও তরুণরা কিন্তু একাধিক অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন, কিন্তু সেটা অন্য রাজনৈতিক দলের আদর্শে থেকে, ওই রাজনৈতিক দলগুলোকে কিন্তু তারা চ্যালেঞ্জ করেননি। যেমন ৮০ দশকের যে আন্দোলন, যেটা ৯০-এ গিয়ে পূর্ণতা পেল, সেখানে আপনি যদি বলেন ছাত্রদল, ছাত্রলীগ বা বাম সংগঠন, তারা তো তার মূল দলকে চ্যালেঞ্জ করছে না, মূল দলের নেতৃত্বকেও চ্যালেঞ্জ করেনি। নতুন না, তারা একটা নতুন পদ্ধতির, নতুন বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন, কিন্তু এরা আরও অগ্রবর্তী দেখছে। কিন্তু এখন আপনাকে বাস্তবতায় আসতে হবে। যে আলোচনা আমরা এখন করছি, সেখানে সরকারের দিক থেকে আপনি যদি বলেন, যারা এই সংস্কারের উদ্যোগ বা আমি যদি বলি ফ্যাসিলিটেট যারা করছেন, তারা রিপোর্টগুলো পেলেন, তারা রাজনৈতিক দলগুলোকে আহ্বান করছেন, এটাই কি যথেষ্ট? তারা কতটা প্রোঅ্যাক্টিভ, তারা কতটা প্রোঅ্যাক্টিভলি এই জিনিসটাকে সামনে নিয়ে আসছেন, শতপ্রণোদিত হয়ে কতখানি বলছেন যে এইটাই একটা সারাংশ আমি জনগণের কাছে দিয়ে দিলাম। দেখে আরও তো বহুভাবে এখানে যারা আছে তারা প্রত্যেকেই বিভিন্ন সোশ্যাল ক্যাম্পেইনে তারা বিশেষজ্ঞ, এভাবে আমরা তাদেরকে চিনি, জানি, আমরা তো সেই লক্ষ্য দেখছি না। আমি প্রসঙ্গটা আসছি পরপর। এটা একটা সরকারের দিক থেকে। অন্য দিকে আপনি এবার আসুন, যে প্রসঙ্গে উনি বললেন, বিএনপি তার ৩১ দফা দিয়েছে, কিন্তু সেই ৩১ দফা যতবার বলছে, ৩১ সংখ্যাটা, ততবার প্রতিটা দফা সে জনগণের কাছে নিয়ে ব্যাখ্যা করছে কিনা। হ্যাঁ, সে ক্লাস নিচ্ছে, তার রাজনৈতিক ক্লাস নিচ্ছে, যেটা আমি অভিবাদন জানা যে ভালো একটা এরকম একটা দল। ৩১ দফাটা সবাই জানে, ৩১টা দফা কি? আমি সেটাই বলছি যে ঠিক আছে, সে তার নেতা কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছে প্রতিটা, এটা কিন্তু আমি অত্যন্ত ভালো চোখে দেখছি, এবং এটা একেবারে নতুন উদ্যোগ। এগুলো আগে সাধারণত বাম সংগঠনগুলোর মধ্যে এই চর্চা লক্ষ্য করা যেত, তারা আরো বড় আয়োজনে করছে। কিন্তু দফাটা কতখানি সাধারণ মানুষের কাছে তারা নিয়ে যাচ্ছেন এবং এটা বলতে সক্ষম হচ্ছেন, যেটা কাসার ভাই বললেন যে আমার এই সংস্কার আমি করে ফেলবো এবং আমার ইস্তেহারে তার প্রতিফলন ঘটাবো। অর্থাৎ আমি দুদিক থেকে যে সংস্কার আসছে, তারা কবে মিটিংয়ে বসবেন, কবে তার একমত হবেন, ধরুন এটা একটু 10 মাস আছে, ধরলাম আরো 4 মাস লাগবে বা 5 মাস লাগবে, কিন্তু এর মধ্যে কি বলছে যে আমি বসার আগেই এই 6টা কমিশন থেকে আমি এই 4/24টা নিলাম, নিয়ে আমি আমার এটাতে আমি সংযুক্ত করলাম। এটা তো সত্যি কথা যে যারাই অভ্যুত্থান করুন না কেন, যারাই এই বিপ্লব করেছেন না কেন, সেটা তো আমাদের প্রত্যেকের একটা মনোজগতে এখন ঢুকেছে। সেই এজেন্ডা তো বিএনপিকেও নিতে হবে, সেই কিছু কিছু তো তার কর্মসূচিতে তাকে বাস্তবে সেটা এখনই দেখানোর প্রস্তুতি নিচ্ছে কিনা। জামাতে ইসলামের ব্যাপারে আমাদের কিন্তু পুরনো পর্যবেক্ষণ রয়েছে, নারী নেতৃত্বের ব্যাপারে, বাংলাদেশের মুক্তিযুদ্ধ স্বাধীনতার ব্যাপারে আমরা কি সে আলোচনা তো আমরা করবো না, যে সেই প্রসঙ্গে মীমাংসিত কিনা ওই প্রশ্নগুলো তো এখনো মীমাংসিত হয়নি। সে মীমাংসা শব্দে যাচ্ছে না, তার গঠনতন্ত্রে পরিবর্তন আসবে কিনা, সে অন্য কি করতে চায়, সে প্রত্যেকের ব্যাপারে প্রশ্ন তুলছে, এক ধরনের মোরাল প্রশ্ন তুলছে, সে তার থিওক্রেটিক ব্যাখ্যা দিচ্ছে। সে কি বলছে যে এই দফাগুলোর মধ্যে থেকে এইগুলো আমি গ্রহণ করলাম এবং এইগুলো আমি প্রতিফলন ঘটাবো, এখন পর্যন্ত বলেছে? এখন পর্যন্ত বলেন। আসুন এবার তৃতীয়, আপনি যদি আমি তরুণদের বলি, আমি কিন্তু ছাত্রদের দল বলতে ইচ্ছুক নই, এটা তরুণদের দল, কারণ আপনি দল গঠন করেছেন। এখনো দলটির কোনো গঠনতন্ত্র আপনার কাছে আছে কিনা? একটা দলের গঠনতন্ত্র আপনার কাছে নেই, আপনি জানান দিয়ে একটা দল তৈরি হচ্ছে, আমরা দলকে স্বাগত জানাই, মধ্যমপন্থী একটি দল। না, দাঁড়ান, আমরা ব্যাখ্যাটা না দিই, আমরা একটা দল পেয়েছি, তার অত্যন্ত আড়ম্বরের সঙ্গে এটা উদ্বোধন করেছেন, সমস্ত দলের প্রতিনিধিরা গেছেন, আমরা তাকে অভিবাদন জানাই। তরুণদের দল, আমরা কতদিন আর পুরনোদের দল, আমরা প্রতিদ্বন্দ্বিতা চাই। প্রশ্ন হচ্ছে যে আপনি এই দলের যে আলোচনাগুলো করছেন, সে তো দল, সেটা ইটস এ পলিটিক্যাল পার্টি নাও। সেই পলিটিক্যাল পার্টি আর অখণ্ড ছাত্রদের যে চেতনা ছিল, যেটা তারা বলেছে, আমরা তাদেরকে অখণ্ড একটা ছাত্রদের একটা শক্তি হিসাবে আমরা তখন চিন্তা করেছি। যারা বলছেন যে নতুন বাংলাদেশের, তারা পুরনো পদ্ধতিতে আর কোনোদিন ফিরে যাবেন না, ঠিক আছে, ওগুলো নিয়ে আমরা কথা বলতে পারি, সেকেন্ড রিপাবলিকের ব্যাখ্যা কি ইত্যাদি, কি জুলাই সনদ হবে, সেখানে আবার বিভিন্নমুখী বক্তব্য আছে, নাকি জুলাই সনদের সাথে ঘোষণা হবে, সে আলোচনা পরে থাকে। কিন্তু যে বক্তব্যগুলো এখন আপনি প্রতিদিন আলোচনা করছেন তাদের সম্পর্কে, তাদের প্রতিটা বক্তব্য নিয়ে চুলচেরা বিশ্লেষণ করছেন, আন্তর্জাতিক গণমাধ্যম তাদেরকে এক্সপোজার দিচ্ছে। ভালো কথা, এটাও একটা নোট দিয়ে রাখি, এই কয়েকদিন আমরা গত এক সপ্তাহে যত আলোচনা করেছি, প্রধান উপদেষ্টা সহ আমাদের তরুণ নেতৃবৃন্দের প্রত্যেকটা আন্তর্জাতিক গণমাধ্যমের সাক্ষাৎকারের প্রসঙ্গ ধরে, নির্বাচন কবে হবে বা কবে হতে পারে সেটা প্রধান উপদেষ্টার যদি আপনি একটা আদৌ বিশ্লেষণ, এটা ওনার দোষ না, এটা আমরা কিভাবে দেখছি। আপনি দেখবেন যে তার 50% বেশি হচ্ছে, উনি হয়তো বিবিসির সঙ্গে বলেছেন, উনি স্কাই নিউজের সঙ্গে বলেছেন, রয়টার্সের সঙ্গে বলেছেন, একই রকম ভাবে এক্ষেত্রেও তাই। ওটা কিন্তু আপনার আমার সঙ্গে যোগাযোগ হচ্ছে না, যোগাযোগ হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে, সেটা ভালো, সেটা ইন্টারন্যাশনাল এক্সপোজার আসছে। কিন্তু যে দলটা এখনো গঠনতন্ত্র, তার কর্মসূচি,
এবং তার যে এজেন্ডা, তার শিক্ষার্থীদের সামগ্রিক এজেন্ডা ছিল, সেই এজেন্ডাকে তো আমি ওই দিন থেকে তার রাজনৈতিক এজেন্ডা হিসাবে গ্রহণ করব। কিন্তু না, আমার তো দুটো অধিকারই আছে। আমি চেতনা ধারণ করারও যেমন আমার অধিকার আছে, আমার সুযোগ আছে। আমি এটাকে তো রাজনৈতিক দলের এজেন্ডা হিসাবে দেবো। তার মানে কি, তাকে তো স্পষ্ট করতে হবে যে তার কর্মসূচি কি এবং দলের এজেন্ডা কি। এবং সবশেষ কথা যেটা বলি সেটা হলো যে এই ক্ষেত্রে যদি আপনি ধরেন কোনোদিন রাজনৈতিক দলের কর্মসূচিতে ঐক্য হয় না, ঐক্য কেন হবে? আপনি কি ব্রিটেনের লেবার আর কনজারভেটিভদেরকে একরকম আদর্শ মনে করেন? না। আপনি কি ডেমোক্রেট আর রিপাবলিকানদের এক মনে করেন? সেটা তো অবশ্যই। ভারতের কংগ্রেস আর বিজেপিকে কি আপনি এক মনে করেন? কোনোদিন এক মনে করবেন না। কেন সে মতৈক্যে যাবে ভাই? তার তো প্রত্যেকের আলাদা, তার এজেন্ডা আলাদা, তার কর্মসূচি সেই অনুযায়ী বিস্তৃত। ঐক্যের কথা কেন আসে? ঐক্যের কথা আসছে আমরা সংস্কারের প্রসঙ্গে, যেখানে ইনস্টিটিউশন যুক্ত, যেখানে রাষ্ট্রের যে জায়গাগুলোতে এই ধরনের সরকার ব্যবস্থা পুনরাবৃত্তি করে, সেই জায়গাতে আমরা যাচ্ছি। আমরা রাজনৈতিক দলের এজেন্ডা এবং কর্মসূচির পৃথিবীতে কবে কোথায় মতৈক্য হচ্ছে? সে কাজ কারণ না। পৃথিবীতে একাধিক দল থাকবে। এবং সবশেষ যে কথাটা আসি, যে আমরা এখন যে অনিশ্চয়তা তৈরি করছি প্রতিদিন, আমাদের বাক্যে আমরা অনিশ্চয়তা তৈরি করছি, আমাদের বয়ানে আমরা অনিশ্চয়তা তৈরি করছি, মাঠে মবের থেকে এখন আমরা স্প্লিট করে মাইক্রো মব তৈরি করছি, এবং এই সমস্ত কিছুর সাথে নন স্টেট অ্যাক্টরদের উত্থান ঘটছে। এবং তাদেরকে আমরা চিনি না। প্রচুর নন স্টেট অ্যাক্টরদের নাম জানি আমরা বিশ্বব্যাপী, এই আলোচনা আপনিও জানেন, সবাই আমরা জানি। আমরা তাদের চিনি না, তারা কাদের সঙ্গে যুক্ত সেটা আমরা জানি না। তারা কি ওই তরুণদের স্পিরিট ধারণ করেন যেটা জুলাই অভ্যুত্থানের পরে, নাকি তারা নতুন কোনো কিছু চান? এরকম একটা বাস্তবতায় সাবেক আমাদের একজন উপদেষ্টা, যিনি এখন নতুন দলের প্রধান, তিনি যখন 6 মাস ওখানে থেকেও এসে বলেন যে আইন শৃঙ্খলার কি অবস্থা দাঁড়াবে সে ব্যাপারে একটা অনিশ্চয়তা রয়েছে, তিনি নিজেও আগামী 10 মাসে এটার উন্নতি হবে কিনা এই সার্টেনিটি যেখানে দিতে পারছেন না, সেখানে আপনার কাছে আর কি ডুয়েবল সলিউশন আছে? জি, ধন্যবাদ। একটা বিরতি নেই দর্শক, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, আশা করি সাথেই থাকবেন। বিরতির পর আবারও স্বাগত। এখন প্রকাশ অনুষ্ঠানে কথা বলছি এখন রাজনীতি নিয়ে। আসলে কথা আমি বলতে চাই না, কথা শুনতে চাচ্ছি। আজকে একটা বিষয় আশরাফ কাসার আপনি পরিষ্কার করবেন, সেটা হচ্ছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। বিবিসিকে কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রশ্ন হচ্ছে, যেখানে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে, সেইখানে নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত নিতে পারে কিনা? এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার নির্বাচন কমিশনের নেই, কারণ না, এটি একটি রাজনৈতিক সিদ্ধান্ত। এটি আমাদের রাজনৈতিক পরিমণ্ডলে সিদ্ধান্ত নিতে হবে, অথবা এটি একটি আইনানুগ সিদ্ধান্ত। ধরুন, আওয়ামী লীগ যে অপরাধ করেছে এবং গণহত্যা করেছে এবং দেশ থেকে পালিয়ে গেছে, এখন কেউ যদি আইনের আশ্রয় নেয়, আইন থেকে, তখন বিচারালয় থেকে আপনাকে রায় বের করে আনতে হবে যে এরকম গণহত্যাকারী দলকে আপনি নিয়মতান্ত্রিক রাজনীতিতে ফেরত আনতে পারেন কিনা, অথবা ঠিক 6 মাস আগে ঘটে যাওয়া গণহত্যার পরপর একটি দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারে কিনা। এরও কিন্তু উদাহরণ পৃথিবীতে আছে। আপনি হিটলারের দলকে দেখেন, জার্মানিতে দেখেন, ওখানে যদি ভুলে আপনি কফির মধ্যে একটু মনোগ্রাম এঁকে ফেলেন, সেটারও শাস্তি হয়। তার মানে হচ্ছে যে পৃথিবীতে তো গণহত্যা শেখ হাসিনাই প্রথম করেছে তা না, তার আগে তার সহকর্মীরাও করেছেন বিশ্বের বিভিন্ন দেশে। কাজেই আমরা বিশ্বের থেকে শিক্ষা নিতে পারি, আমাদের নিজস্ব আইন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি, আমাদের রাজনৈতিক সিদ্ধান্ত অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারি। কিন্তু এটি যদি বলা হয় যে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবেন, এটি অত্যন্ত দায়সারা উত্তর। নির্বাচন কমিশনের এই অবস্থা নাই যে তার যে স্টেক হোল্ডার, তার ব্যাপারে সে সিদ্ধান্ত নেবে। কিন্তু এটি আমাদের একটি জায়গায় পৌঁছতে হবে। দেখুন, এটি নিয়ে রাজনীতিতে অনেক ধরনের কথা হচ্ছে, কেননা কেউ মনে করছে যে আওয়ামী লীগকে নির্বাচনের মাঠে রাখলে আওয়ামী লীগ অন্যদের সাথে যে আচরণ করেছিল, যে 2টি আসন 5টি আসন দিয়ে দেখিয়েছিল, রাতের বেলা ভোট হয়ে গেল, ওরকম একটি জায়গায় যাবে। আরেকটি হচ্ছে দিনের আলোর রিয়ালিটিতে আওয়ামী লীগ বাজারে আসতে পারে কিনা। যারা 7ই মার্চের উপরে কথা বলতে পারছে না, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবে, প্রচারণা করবে, এটি আপনি ভাবতে পারছেন? তার মানে আমরা দেখতে পাচ্ছি প্র্যাকটিক্যালি অন্তত আগামী নির্বাচনটি আওয়ামী লীগের পক্ষে করা কিন্তু সম্ভব না। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটি কে বাঁধবে, এই দায়িত্ব নিতে চাচ্ছেন না। কারণ নিয়মতান্ত্রিক রাজনীতির অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করার পক্ষে না, যেমন করে বিএনপি বারবার বলছে। কিন্তু বৈষম্য বিরোধীরা বলছে যে যারা এখন জাতীয় নাগরিক পার্টি, তারা কিন্তু বলছে যে আমরা আওয়ামী লীগের অস্তিত্ব দেখতে চাই না, আওয়ামী লীগ মুজিববাদী সংবিধানের কবর রচনা করতে চাই। তার মানে তাদের রাজনৈতিক অবস্থানটি তারা পরিষ্কার করছেন। আর মধ্যপন্থী অনেকেই আছেন, তারা কেউ ভাবছেন যে আওয়ামী লীগের ভোটটি পেতে কেমন লাগবে,
অতএব তাদেরকে কেউ বুঝিয়েছে যে আওয়ামী লীগ মাঠে থাকুক বা না থাকুক, তাদের কিছু ভোট আপনার ঝুলিতে যদি এসে পড়ে তাতে করে আপনি বেশি সিট পাবেন কিনা। কাজেই আমরা দেখতে চাচ্ছি যে গণহত্যার পার্সপেক্টিভে আওয়ামী লীগের নির্বাচন করার যোগ্যতা এবং দক্ষতা আছে কিনা, অথবা তার রাজনীতি করার মতো বাস্তব অবস্থা আছে কিনা। দেখুন, পৃথিবীও কিন্তু বাংলাদেশের দিকে তাকিয়ে আছে। 2024-এ একটি গণহত্যা করার পরে দলটির পরিণতি কি হলো, তার রাজনীতির পরিণতি কি হলো, তিনি নির্বাচনে ভালো করলেন কি খারাপ করলেন, এটি কিন্তু অন্য অনেকেই দেখার অপেক্ষায়। কাজে আমাদেরকে একটি সুচারু সিদ্ধান্ত নিতে হবে, যাতে আমাদের ওই যে রাজনৈতিক প্রতিষ্ঠানের স্বার্থেই যে এরকম অপরাধ করলে ওই দলের ভবিষ্যৎ কি হয়, তার রাজনীতি মরে যায়, তার সংগঠন মরে যায়, নাকি সে নির্বাচন করে আবার মাঝামাঝি একটি জায়গায় এসে দাঁড়াতে চেষ্টা করতে পারে, এটি আমাদের দেখার বিষয় রয়েছে। কিন্তু এটি কোনোভাবেই নির্বাচন কমিশনের সিদ্ধান্ত না। আসবে আবার স্যার, একটু আপনার কাছে জানতে চাইছি, সেটা আপনি এর আগে মব নিয়ে একটু কথা বলেছিলেন, মবের কথা যেহেতু আসলে একটু জানতে চাই। দেখেন, 5 আগস্ট বা পরবর্তী সময়ে আমরা দেখলাম বিভিন্ন থানার সামনে লাল ব্যানারে লেখা যে ঘুষ চাইলে ঘুষি মারেন, যদি আপনার কাছে ঘুষ চাই আপনি ঘুষি মারেন, এরকম একটা অবস্থা আমরা দেখলাম। কিন্তু সেই অবস্থায় আমরা মনে হচ্ছে এখন নেই। সামান্য আপনি যদি খোঁজ দেন, আমাদের একটা রিপোর্ট আজকে আছে যে গুলিস্তানেই ওই ছোট ছোট দোকান, সেখানে চাঁদাবাজি, অর্ধশত কোটি টাকা চাঁদাবাজির অভিযোগ আছে, এবং বলা হচ্ছে যে আগের আমলের থেকে এখন চাঁদাবাজির পরিমাণ বেড়েছে। এটা একটা বিষয়, এই বিষয়ে একটু বলবেন। সেই সাথে বলবেন যে এই যে তৌহিদি জনতার ব্যানারে যা হচ্ছে, এটাকে আপনি কি মব জাস্টিস না মব ভায়োলেন্স, কোন দিকে যাচ্ছে আমরা, কেন এমন হচ্ছে? এবং এইটা করার পরে যিনি করছেন এই তৌহিদি জনতার ব্যানার, যে লোকটি মোস্তফা আসিফ নামই বললাম, তাকে আবার পাগড়ি পরানো হচ্ছে, ফুলের মালা গলায় দেওয়া হচ্ছে, পবিত্র কোরআন তার হাতে তুলে দেওয়া হচ্ছে। মানে এইগুলো আসলে কোন দিকে আমরা যাচ্ছি? এবং তার বিষয়ে কোনো স্ট্যাটাসও দেখছি না, কোনো রাজনৈতিক দল তেমন কিছু বলছে না। বেশ কিছুক্ষণ আগে একটা প্রশ্ন তুলেছিলেন যে জুলাই অভ্যুত্থানের যে চেতনা বা সেটা আমাদের মধ্যে। দেখুন, যদি আপনি এই নতুন গঠিত দলের বাইরে গিয়ে বলেন, তাহলে বলবো অবশ্যই চেতনায় আমরা প্রাণিত, কারণ সব প্রজন্ম কিন্তু বিপ্লব করতে পারে না, সব প্রজন্ম অভ্যুত্থান করতে পারে না। আমি বা কায়েসার ভাই যে প্রজন্মের আমাদের মধ্যে যে চেতনা ছিল না, আমরা যে সমাজ পরিবর্তন করতে চাইনি, আমরা যে প্রতিষ্ঠানের পরিবর্তন করতে চাইনি, এটা কিন্তু ঠিক না। আমরা প্রত্যেকে চেয়েছি, প্রত্যেকের মতো করে অবদান রাখতে চেষ্টা করেছি, এখনও হয়তো করে যাচ্ছে সীমিত আকারে, কিন্তু অভ্যুত্থান ঘটানো, একটা কাঠামো পাল্টে ফেলা, সেটা সব প্রজন্মের পক্ষে সম্ভব হয় না। সবসময় ইতিহাসের সেই জাংচারটা তৈরি হয় না, সেটা আমাদের এই তরুণরা করেছেন, এবং সেটার জন্য তাদের প্রতি আমাদের নিঃসন্দেহে তাদের প্রতি যে ভালোবাসা এবং ঐতিহাসিক যে কৃতজ্ঞতা, সেটা সবসময়ের জন্য থাকবে। কিন্তু যখন দল গঠিত হয়, রাজনৈতিক পরিমণ্ডলে যারা চলে আসেন, তখন সেটা রাজনৈতিকভাবেই দেখতে হয়, এটাই স্বাভাবিক। এবং আপনি যেমন ধরুন, শিক্ষার্থীরা প্রথমে বলেছিলেন তারা কোনো সংগঠন করবেন না, তারা ক্যাম্পাস ভিত্তিক সংগঠন করেছেন। তো যথেষ্ট জায়গা দেয়নি দেখে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করি, তারা বললো ঢাকা বিশ্ববিদ্যালয়ের কালো হাত ভেঙে দাও, সিন্ডিকেট ভেঙে দাও। তার মানে তারা মনে করছে যে সব কিছুই বোধহয় এক জায়গাতে চলে আসছে। একজন উপদেষ্টা তৈরি হচ্ছেন, আমারই সহকর্মী নতুন যুক্ত হয়েছেন, আমারই সিনিয়র সহকর্মী, তো আর একটা বিশ্ববিদ্যালয় নাকি রেল লাইন অবরোধ করেছে, যে ওই বিশ্ববিদ্যালয় থেকে দিল, আমাকে দিল না কেন? দেখুন, এখন এই ধরনের খণ্ড খণ্ড যদি দেখতে যাই, তাহলে কিন্তু চেতনাকে সেখানে বোঝা যায় না। চেতনা একটা বৃহৎ, সেটা একটা প্রজন্ম যে চেতনা তৈরি করেছে, সেটা অনেককে প্রভাবিত করেছে। তার কিছু অংশ আমি রাজনৈতিকভাবে গ্রহণ নাও করতে পারি, আবার কিছু অংশ এই রাজনৈতিক দলের বাইরে গিয়ে আমি গ্রহণ করতে পারি। সেখানে ওইটার ইমপ্লিমেন্টেশনে আমার ভিন্ন মত থাকতে পারে, যে ঘোষণাটা কেমন হবে আমি তার সঙ্গে একমত না, কিন্তু ঘোষণাটা হবে। আমি এই রিপাবলিক না বলে আমি অন্য কিছু বলতে চাই কিনা, কিন্তু সেটা তো আমি প্রকাশ করতে পারছি না, আমার সে প্ল্যাটফর্ম নেই, আমার সে সীমাবদ্ধতা আছে। এটুকু বলি আমি, না হলে এটা হয়তো একটু এক ধরনের মনে হবে যে অকৃতজ্ঞতার মতো, কারণ তারা সবাই আমাদের সন্তান, আমাদের শিক্ষার্থী, আমরা সরাসরি তাদের চিনি, জানি, পরিচিত, এবং এক ধরনের আমার মনে হবে যে আমরা বোধহয় তাদের প্রতি যথেষ্ট সম্মান দেখাচ্ছি না বা বলছি না। কিন্তু রাজনৈতিক দল, রাজনৈতিক কর্মসূচি, রাজনৈতিক এজেন্ডা কিন্তু রাজনৈতিক পরিমণ্ডলে একইভাবে বিবেচিত হবে। আপনি যে প্রসঙ্গে ছিলেন, এটার উত্তর আমার কাছে নাই, কারণ এটার উত্তর দিতে গেলে এমন কিছু প্রসঙ্গ আসবে যে প্রসঙ্গগুলোর জন্য আমরা তো প্রস্তুতি না। আমরা কিন্তু কিছুটা আভাস দিয়েছি যে আমরা যে কোনো যত খারাপ পরিস্থিতিই থাক, আমরা কিন্তু আমাদের পক্ষদের চিনতাম, এবং আমরা জানতাম যে ক্ষমতায় টিকে থাকার জন্য কে কে বিভিন্ন গল্প বানান, তাদেরকেও আমরা চিনতাম। সেই গল্পের অস্তিত্ব সম্পর্কে আমরা সন্দিহান হতাম, অথবা সাংবাদিক জানতেন, অথবা অনুসন্ধিৎসক কেউ একজন জানতেন। কিন্তু আপনি যদি এমন একটা বাস্তবতায় চলে আসেন যে এমন শক্তির উত্থান আপনি দেখছেন, এমন পক্ষের আপনি উত্থান দেখছেন যাদেরকে আপনি চেনেন না, সে কার সঙ্গে আছে সেটা আপনি জানেন না। এখন দেখুন, এই যে একটু আগে আশরাফ কিন্তু কিছুটা উত্তর দিয়েছেন এই প্রসঙ্গে, এই ধরনের পরিস্থিতি আমরা পৃথিবীর অন্যান্য দেশেও দেখেছি। যে কোনো অভ্যুত্থানের পরে প্রত্যেকে মনে করে আমার জায়গা তৈরি হয়েছে,
আমি অন্য অর্থে উদাহরণ দিই, ইরানের ইসলামিক বিপ্লবের ঠিক আগ মুহূর্তে গণতন্ত্রপন্থীরা মনে করছিলেন যে আমরাই ক্ষমতায় আসতে যাচ্ছি, সমাজতন্ত্রীরা মনে করছিলেন আমরাই যাচ্ছি, বড় বড় ফরাসি দার্শনিক সেখানে এসে যুক্ত হয়েছিলেন যে আমরা যেভাবে ভেবেছি পশ্চিমা রীতিতে এইভাবেই বোধহয় বিপ্লব হতে যাচ্ছে। ইসলামপন্থীরা ভাবছে যে আমরাই চলে আসছি, শেষ পর্যন্ত যাদের জয় হয়েছে তারাই সেখানে আসছে। এক্ষেত্রেও তৈরি করলেন পরিস্থিতি হয়তো তরুণরা, শিক্ষার্থীরা। কে তাদের মাস্টার মাইন্ড ছিলেন, কি নেটওয়ার্কে করেছেন, এটি ইতিহাস বিবেচনা করবে, রাজনীতির গবেষক করবে। তারা তো ঘটিয়েছেন ঘটনাটা, কিন্তু ঘটনার পরে এটা ক্যাপিটালাইজ করছে কারা, সেটা গুরুত্বপূর্ণ। আপনি যদি এখন নেটওয়ার্ক বিশ্লেষণে যান যে কারা কারা ছিল, তার চাইতে গুরুত্বপূর্ণ যে এই পরিস্থিতি কে কে ব্যবহার করতে চাইছে এবং সেই ব্যবহারের ফলটা আসলে কে ভোগ করবে। এবং একটু আগে কিন্তু আলোচনা হচ্ছিল যে এই যে নিষিদ্ধের প্রশ্ন, আর ভাই নিষিদ্ধকে কেবল এক্সিকিউটিভ অর্ডার দিয়ে হবে? এক্সিকিউটিভ অর্ডার দিয়ে তো হবে না, এখানে আইনগত ব্যাপার আছে, রাজনৈতিক সমঝোতার ব্যাপার আছে। আপনি তো অনেক কাজে রিড করেন, তাহলে কারোর এত আগ্রহ থাকলে রিড করুক না, করে দেখি না আমরা তার রাইটটা কি হয়, আমরা তো পাচ্ছি না। এবং ওখান থেকে আলোচনাটা আসি যে আজকের যে পরিস্থিতিটা, সেটা মনে রাখতে হবে যে খারাপ রাজনীতি বিদায় হয়েছে, জি, কিন্তু আপনি একটা পরিস্থিতির মধ্যে পড়েছেন যেটা পূর্ণাঙ্গভাবে রাজনৈতিক না, আবার কোনো কিছু অরাজনৈতিক না। কোন প্রতিষ্ঠান কি ভূমিকা রাখছে সেটা আমাদের কাছে স্পষ্ট হচ্ছে না। সরকারের আমরা প্রথমে সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছিলাম, এখন আমাদের প্রশ্ন তুলতে হবে সরকারের আগ্রহ নিয়ে। জি, সুতরাং সক্ষমতার বদলে যখন আগ্রহে চলে যায়, সরকার প্রথমে বলছিলেন যে তারা অনেক কিছুর ব্যাপারে অভিজ্ঞ ছিলেন না, 6 মাস পরে যদি এক ধরনের ডিনায়ালের সুর সেখানে চলে আসে এবং বয়ানটা যদি সে আগের বয়ানের মতো হয় যে সম্ভবত ওরাই মনে কাজটা করে দিচ্ছে এবং আমি ওরাকে তাকে চিনতে পারছি না, সেখানে কে পাগড়ি পরলো আর কে মিছিল করলো বা আপনি কয়জনকে চিহ্নিত করবেন? আমি আগেই বলেছি যে মব থেকে এখন মাইক্রো মবে যাচ্ছে। আপনি লাস্ট 1 মিনিট সময় দিতে চাই, আমি নিয়ে নিচ্ছি আপনার কাছ থেকে। সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনীতিতে এক ছোট করে বলবেন, একদম সহজ প্রশ্ন, আমি সবসময় এরকম করি যে সামনের দিকে এগিয়ে নিতে হলে এই মুহূর্তে ঠিক কি করণীয়, কি করা যায়, একদম ছোট করে 1 মিনিট। দেখুন, এই মুহূর্তে রাজনীতিকে প্রাধান্য দিতে হবে এবং অপরাজনীতিকে না। দেখুন, আপনি যে উদাহরণগুলো দিচ্ছেন এগুলো অত্যন্ত আশঙ্কার এবং এর ভেতরে অনেক সুযোগ সন্ধানী ব্যক্তিরা ঢুকে গেছেন এবং তারা আমাদের এই যে ভঙ্গুর রাজনৈতিক কাঠামো তার সুযোগ নিয়ে আপনার একটা মানে মব ভায়োলেন্সই করছেন। এবং মনে রাখবেন যে কখনো নারীর উপরে আক্রমণ হচ্ছে, কখনো কখনো পুরুষের উপরে হচ্ছে এবং কখনো কখনো দেখা যাচ্ছে এদেরকে আপনি কখনো চিনতেন না, তারা হঠাৎ করে দিনের আলোতে বেরিয়ে গেছেন। কাজেই এটি আমাদের একটি আশঙ্কার সময়, অস্থিতিশীলতার সময়, কিন্তু আমি সামনের দিকে মনে করি একটা ইতিবাচক সময় অপেক্ষা করছে। আপনি যদি এই অন্ধকার, এই কালো সময়টি পার করতে পারেন তারপরেই। জি, ধন্যবাদ আশরাফ কাছের এবং ধন্যবাদ ডক্টর শামীম রেজা, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আলোচনা করার জন্য। দর্শক, আজ এ পর্যন্ত, আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে আমরা কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি।